আসসালামু আলাইকুম স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? আশা করি বাড়িতে ভালো আছো, সুস্থ আছো। সরকারি যে সমস্ত রীতিনীতি বিধিনিষেধ আছে তোমাদের উপরে আরোপ করা হয়েছে সুস্থতার, সমস্তটার দিকে গুরুত্ব করে তোমরা জীবন অতিবাহিত করছো। লকডাউনের পর্ব বলো বা পড়াশুনো থেকে সামনাসামনি ফেস টু ফেস যে পড়াশুনো, সেই জায়গাটার থেকে তোমরাও বঞ্চিত হয়ে আছো, আমরাও শিক্ষা দিতে পারছি না, সামনে বসে একটা বঞ্চিত হয়ে আছি দীর্ঘদিন ধরে। সুতরাং সেই প্রক্রিয়াগত শিক্ষার বাইরের যে শিক্ষা, সেই শিক্ষা তো আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে এবং আমরা দ্বাদশ শ্রেণীর জন্য অনেকগুলো পর্ব ইতিমধ্যে এগিয়ে নিয়েছি। শিল্প সাহিত্য সংস্কৃতির দিকে যাওয়ার ইচ্ছা আছে খুব দ্রুত। তার আগে একটি পোর্শন বা একটি পার্ট ক্লাস 12-এ আছে, যে পোর্শন বা যে পার্ট তোমরা কিন্তু ক্লাস 11-এও পেয়েছিলে। সেই পার্টটির নাম হচ্ছে প্রতিবেশী সাহিত্য বা আন্তর্জাতিক সাহিত্যের গল্প কবিতা। অনুবাদমূলক কোনো গল্প বা অনুবাদমূলক কোনো কবিতা যখন আমাদেরকে পড়ানো হয়, হতে পারে পাঞ্জাবি সাহিত্যের, হতে পারে মালায়ালাম সাহিত্য, হতে পারে কোনো চিলির কোনো গল্পগাথা, হতে পারে কোনো স্প্যানিশ কোনো লেখকের কবিতা, যেটা তোমরা ক্লাস 11-এও পেয়েছো। আইয়াপ্পা পানিকারের লেখা শিক্ষার সার্কাস পেয়েছো তোমরা। ঠিক সেরকমই ধাঁচ ক্লাস 12-এ একটি পোর্শন আছে আন্তর্জাতিক গল্প ও কবিতা। এখান থেকে একটি 5 নম্বরের প্রশ্ন পড়ে, বড় প্রশ্ন, যেটাকে তোমরা রচনাধর্মী প্রশ্ন বলতে পারো, এবং নির্দিষ্ট কতকগুলো এমসিকিউ বা নৈব্যক্তিক প্রশ্ন এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন পড়তে পারে। একটি গল্প আছে, কর্তার সিং দুগ্গাল বলে একজন ভদ্রলোক, পাঞ্জাবি সাহিত্যের বিখ্যাত কথা সাহিত্যিক, তার গল্প। যে গল্প অনিন্দ সৌরভ নামক একজন বাঙালি ভদ্রলোক, একজন বাঙালি লেখক, তিনি জ্যোৎস্না রাতের ট্র্যাজেডি নামক একটি গ্রন্থ, যে গ্রন্থের মধ্যে দিয়ে দ্য মিরাকল নামক যে মূল পাঞ্জাবি গল্প, সেই গল্পের বাংলা গল্প অলৌকিককে অলৌকিক নামে অনুবাদ করে আমাদের সাহিত্যে আরোপ করেন। এবং বের্টল্ট ব্রেক্টের একটি বিখ্যাত কবিতা আছে, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। তাহলে অপশান হিসেবে একটি গল্প থাকবে এবং তার অথবা দিয়ে একটি কবিতার থেকে বড় প্রশ্ন থাকবে, এবং সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নের একটি নির্বাচিত গুচ্ছ তোমাদের কাছে তুলে ধরা হবে। যেহেতু একটি 5 নম্বরের প্রশ্ন এবং গোটা 3 শর্ট কোশ্চেন, সুতরাং একটি গল্প যদি তোমরা খুব ভালো করে পড়তে পারো, তাহলে চাইলে কিন্তু সেখান থেকেও 8 নম্বর তোমরা নিয়ে নিতে পারো। সেই জায়গার দিকে বিচার করে, সেই ভাবনার প্রতি বিশ্লেষণ করে চলো আজকে গল্প অলৌকিক নিয়ে তোমাদের কাছে আলাপ আলোচনা করা যেতে পারে। অলৌকিক শব্দটা সম্পর্কে আমরা কিন্তু সবাই অল্প বিস্তর পরিচিত। আমরা কখন অলৌকিক বলি? যেটা লৌকিক নয়, যেটা বিশ্বাসযোগ্য নয়, যেটা বাস্তবিক নয়, যেটা হওয়ার কথা নয়, যেটা হতে পারে না, আকস্মিক সেই ধরনের প্রচলিত ঘটনার বাইরে দাঁড়িয়ে যদি গল্পগাথা তৈরি হয়, তাহলে তাকে সেটা আমরা অলৌকিক বলতেই শুরু করি, মিরাকেল বলতে শুরু করি, যেটা আমাদেরকে হতচকিত করে দেয়। গল্পটি সাধারণত পাঞ্জাবের একটি প্রত্যন্ত অঞ্চল, স্বাধীনতা পূর্ববর্তী অঞ্চল, যেটা ওয়াঘা সীমান্ত আছে, এদিকে পাকিস্তান আছে পশ্চিম অংশে এবং পূর্ব দিকে ভারত আছে। এই যে পাঞ্জাব প্রদেশ, এই পাঞ্জাব প্রদেশের হাসান আবদাল বলে একটি বিখ্যাত জায়গা ছিল। সেই হাসান আবদালের জঙ্গলকে কেন্দ্র করে যে গল্প তৈরি হয়েছিল, সেই গল্পের কথা আছে। ঠিক তেমনি স্বাধীনতা পূর্ববর্তী সময় ব্রিটিশদের যে অত্যাচার ভারতবর্ষের সাধারণ বিপ্লবী থেকে শুরু করে সিপাহীদের ওপরে নেমে এসেছিল, তার একটি গল্প আছে। অলৌকিক নামক গল্পের মধ্যে দিয়ে 2টো গল্প আছে। একটি হচ্ছে লেখক তার মায়ের বান্ধবীর কাছ থেকে শুনেছিলেন এবং মায়ের কাছ থেকে শুনেছিলেন, কানে শুনে যে তিনি গল্পটি শুনেছিলেন, সেই গল্পটি আমাদের কাছে লিপিবদ্ধ করে উনি তুলে ধরেছেন। সেই গল্পের মধ্যে দিয়ে অলৌকিকত্ব আছে, সেই গল্পের মধ্যে দিয়ে অবিশ্বাসযোগ্যতা আছে, এবং বাস্তবিক বিশ্বাস কি অবিশ্বাস তার বাইরে দাঁড়িয়ে অলৌকিকত্ব আছে, এবং সেই অলৌকিকত্বকে কিন্তু আমাদের চোখের সামনে তিনি ভাসিয়ে দিয়েছেন। লেখক পরিচয়ের দিকে আমরা আগেও জেনে নিয়েছি, বিখ্যাত
ছোট গল্পকার কর্তার সিং দুগ্গল 1917 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন এবং 2012 খ্রিস্টাব্দে পরলোক গমন করেন। গল্পের ভাষান্তর বা অনুবাদ করেন অনিন্দ্য সৌরভ, সে কথাটিও তোমাদের কাছে জানানো হয়েছে। মূল গ্রন্থের নাম জ্যোৎস্না রাতের ট্র্যাজেডি, সেটিও তোমাদের কাছে জানানো হয়েছে। গল্প যেহেতু 5 নম্বরে আছে, গল্পের মধ্যে দিয়ে ফিরে তাকালে কেমন করে গল্পটি দেখা যায়? গল্পটি দেখালে দেখা যেতে পারে পাঞ্জা সাহেব বা হাসান আবদালের জঙ্গল, সেখানে গুরু নানক শিখ ধর্মগুরু গুরু নানক তার শিষ্যকে নিয়ে জঙ্গলে যখন অবস্থান করছেন, ঘুরে বেড়াচ্ছেন, শিষ্য মর্দানা প্রচণ্ড জলের তৃষ্ণায় যখন পিপাসিত, গুরু নানক তখন ধ্যানে মগ্ন। বারবার গুরুকে ধ্যানে মগ্ন করানোর পরে গুরু শিষ্যকে বলল, যাও, পাহাড়ের উপরে বলিখানদারি বলে একজন পীর দরবেশ টাইপের আছে, ধর্মগুরু মতো আছে, তার কাছে গেলে তুমি জল পেতে পারো। বারবার গেল, বারবার ফিরে এলো, বারবার গেল, বারবার প্রত্যাখ্যাত হলো। ফিরে আসার পরে যখন মরণাপন্ন অবস্থা, ঠিক সেই সময় দাঁড়িয়ে বলিকান্দারের হিংসার শিকার হয়ে উপর থেকে যখন একটি পাথরের চাং ফেলে দেওয়া হয়, স্বয়ং গুরু নানক নিজের হাত দিয়ে সেই পাথরের চাংকে থামিয়ে দেন এবং সেই পাথরের চাঙে নাকি এখনো গুরু নানকের হাতের ছাপ লেগে আছে। একটি পাথরের চাংকে সরিয়ে দিলে তার নিচ থেকে জলের ফোয়ারা বেরিয়ে আসে, সেই জল আসলে বিশ্বাস করে ঈশ্বরে আরোপিত ব্যক্তির ঈশ্বর ভাবনার প্রকাশ রূপ করে তার পিপাসা মেটাই। প্রথম গল্প এমনভাবে ছিল। দ্বিতীয় গল্প যেভাবে ছিল, তৎকালীন সময়ে ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষের সিপাহীদের এবং বিপ্লবীদের খাদ্যের, অন্ন, বস্ত্রের অভাবের ঊর্ধ্বে উঠে মরণাপন্ন অত্যাচার যখন তাদের কাছে করা হয়, সেই অত্যাচারের ভুক্তভোগী সিপাহীদের যখন কালা পানির মতো জায়গায় নির্বাসিত বা স্থানান্তরিত করা হচ্ছিল, পাঞ্জাব প্রদেশের সাধারণ মানুষ তাদেরকে থামানোর জন্য স্টেশন ম্যানেজারের কাছে রিকোয়েস্ট করা সত্ত্বেও যখন স্টেশন ম্যানেজার রাজি হননি, রীতিমতো নির্ধারণ নিষ্পেষিত করে যখন ট্রেন চলে যাওয়ার অবস্থা, সাধারণ মহিলারা, পুরুষেরা রেল লাইনে নিজের শরীরকে বিছিয়ে দিল, তাদের লাশের ওপর দিয়ে একের পর এক ট্রেন যেতে শুরু করে দিল, লাশের বোঝার কাছে ট্রেন থেমে গেল, যাও কোনো মতে অবিশ্বাসের একটি বাতাবরণ তৈরি করে। তাহলে প্রথম অবিশ্বাস যেখানে ছিল সেটা কোথায় ছিল না, এই কাহিনী, এই কার্যকলাপ কি আদেও ঘটতে পারে যেখানে ঈশ্বরের মতো ক্ষমতা নাপ করে একজন মানুষ প্রস্তরখণ্ডকে থামিয়ে দেবে? দ্বিতীয় অলৌকিকত্ব এই কথাটি ব্যাখ্যা করে, মানুষ যদি তার প্রাণ আত্মবলিদানের মাধ্যমে দেশমাতৃকার প্রতি নিয়োজিত সন্তানদের রক্ষা করতে পারে, রক্তের ফল্গুধারা প্রবাহিত হওয়ার ফলেও যখন ট্রেনের লাইন থেকে তারা না সরে এবং প্রত্যেকটি মৃত্যুর মধ্যে দিয়েই আসলে প্রাণের গল্প লুকানো ছিল, সেই কথা যদি লৌকিক হতে পারে, তাহলে প্রথম কথাও নিঃসন্দেহ লৌকিক হতেই পারে। এই লৌকিকত্ব, এই অলৌকিকত্বের দ্বন্দ্ব কিন্তু কাহিনীর মধ্যে তুলে ধরা হয়েছে। চলো আজকে দেখা যাক কাহিনীর প্রকাশ ভঙ্গিমা আর কাহিনীর প্রকাশিত রূপ কি করে উঠে আসছে। টেক্সট বুক ধরে তোমাদের কাছে আলাপ আলোচনা করি। দেখো কি আসছে, বলছে তারপর গুরু নানক ঘুরতে ঘুরতে এসে পৌঁছালেন হাসান আবদালের জঙ্গলে। তাহলে নিশ্চিতভাবে বুঝতে পারছো তারপর শব্দটি দিয়ে শুরু হচ্ছে, অর্থাৎ কাহিনীর কিন্তু স্টার্টিং যে রেঞ্জ, কাহিনীর যে স্টার্টিং মোমেন্ট, তার পূর্ববর্তী কোনো গল্পগাথার কিন্তু ধারাবাহিক রূপ চলছে। ভয়ানক গরম পড়েছে, গনগনে রোদ, চারিদিকে শুনশান পাথরের চাই, ধুধু বালি, ঝলসে যাওয়া শুকনো গাছপালা, কোথাও একটা জন মানুষ পর্যন্ত নেই। তারপর কি হলো মা? আমি কৌতূহলী হয়ে উঠি। অর্থাৎ মায়ের কাছ থেকে একটি গল্প এবং মায়ের বান্ধবীর কাছ থেকে একটি গল্প। এই প্রথম গল্প দিয়েই বড় প্রশ্ন পড়ে বা দ্বিতীয় গল্প দিয়েই বড় প্রশ্ন পড়ে। প্রথম গল্পটি তাহলে শোনো। গুরু নানক আত্মমগ্ন হয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ শিষ্য মর্দানার জল তেষ্টা পেল।
কিন্তু কোথায় জল? গুরু বললেন, ভাই মর্দানা সবুর করো। সবুর অর্থাৎ তুমি অপেক্ষা করো, সহ্য করো, পরের গায়ে গেলেই পাবে। কিন্তু তার কাকুতি মিনতি শুনে গুরু নানক দুশ্চিন্তায় পড়লেন। অনেক দূর পর্যন্ত জল পাওয়া যাবে না, অথচ সে বেঁকে বসলে সবাইকে ঝক্কি পোয়াতে হবে, অর্থাৎ সবাইকে ঝামেলা পোয়াতে হবে যদিও জল না আনে। গুরু বোঝানোর চেষ্টা করলেন, দেখো মর্দানা, কোথাও জল নেই, খানিকক্ষণ অপেক্ষা করো। এটাকে ভগবানের অভিপ্রায় বলেই মেনে নাও। কোনটাকে ভগবানের অভিপ্রায় বলে মেনে নেওয়া হয়? শর্ট কোশ্চেন পড়তে পারে। মর্দানা তবু নড়তে রাজি নয়, সেখানেই বসে পড়ে। এগুবার আর উপায় নেই, গুরু গম্ভীর সমস্যায় পড়লেন। মর্দানার একগুয়েমে দেখে হাসি পেলেও সেই সঙ্গে বিরক্তও হলেন। পরিস্থিতি দেখে ধ্যানে বসলেন তিনি। কেন? আসলে গুরু চাইছেন শিষ্য আরও পরিশ্রমটি করুক। চোখ খুলে দেখেন মর্দানা তেষ্টার চোটে জল ছাড়া মাছের মতো ছটফট করছে। সদ্গুরুর তখন ঠোঁটে হাসি ফুটিয়ে বলেন, ভাই মর্দানা, এখানে পাহাড়ের চূড়ায় বলি কান্ডারি নামে এক দরবেশের কুঠির বেঁধে থাকেন, ওর কাছে জল পেতে পারো। এ তল্লাটে ওর কুয়ো ছাড়া আর কোথাও জল নেই। মিটলো। তারপরে দেখো কি বলছে। তারপর কি হলো? মর্দানা জল পেল কিনা জানবার আর তর সই ছিল না। গল্পটিই কিন্তু বড় প্রশ্ন আকারে পড়ে, অর্থাৎ গল্পটি তোমাকে ভালো জানতে হবে। মর্দানা শুনেই ছুটে গেল। একে তেষ্টাই কাতর, তার উপর মাথায় গনগনে রোদ, ঘেমে নেহে পাহাড়ে উঠছে। হাঁপাতে হাঁপাতে শেষ অবধি অনেক কষ্টে উঠতে পারলো। বলি কান্দারিকে সেলাম জানিয়ে জল চাইলে তিনি কুয়োর দিকে ইঙ্গিত করলেন। সে কুয়োর দিকে এগোলে হঠাৎ একটা প্রশ্ন জাগলো ওর মনে। জিজ্ঞাসা করলেন, কোত্থেকে আসছো? মর্দানা জানাই, আমি পীর নানকের সঙ্গী। ঘুরতে ঘুরতে এদিকে এসে পড়েছি, বড্ড তেষ্টা পেয়েছে, কিন্তু নিচে কোথাও জল নেই। নানকের নাম কানেছে, তাই বলি কান্দারি রেগে তাকে সঙ্গে সঙ্গে তাড়িয়ে দিল। কাকে? মর্দানাকে। নেমে সে নালিশ জানালো। সমস্ত বৃত্তান্ত শুনে গুরু হাসেন। মর্দানা, তুমি আর একবার যাও, এবার নম্রভাবে বলবে আমি নানক দরবেশের অনুচর, তার ভয়ঙ্কর তেষ্টা পেয়েছে, অন্য কোথাও জল নেই। ক্ষোভে দুঃখে বিড়বিড় করতে করতে সে আবার গেল। কিন্তু বলি খানদারি, আমি কাফরের শিষ্যকে এক কুণ্ডুস জল দেব না বলে এবারও তাড়িয়ে দিলেন। মর্দানা এবার যখন ফিরল তখন রীতিমতো করুণ অবস্থা, গলা শুকিয়ে ফেটে যাচ্ছে, দরদর করে ঘামছে, বেশিক্ষণ বাঁচবে কিনা সন্দেহ। গুরু নানক সব শুনে মর্দানাকে জয় নিরাঙ্কার বলে ওর কাছে আর একবার যেতে বললেন। কার কাছে যেতে বললেন? বলি কান্দারির কাছে যেতে বললেন। তারপর দেখো কি বলছে। আদেশ অমান্য করতে না পেরে সে ফের রওনা দিল। যা অবস্থা হয়তো পথেই প্রাণটি বেরিয়ে যাবে। 3 বারের বার চূড়ায় পৌঁছলেন। কতবার? 3 বার। মর্দানা ওর পায়ে লুটিয়ে পড়ে। ক্রুদ্ধ ফকির এবার কাকুতি মিনতি অগ্রাহ্য করলেন। ফকির কে? বলি কান্দারি। ওই নানক নিজেকে পীর বলে জাহির করে, অথচ নেমে এসে গুরু নানকের পায়ে প্রায় মূর্ছিত হয়ে পড়ল। পিঠে হাত বুলিয়ে সাহস জুগিয়ে উনি তাকে সামনে, ঠিক সেই সময় বলি কান্দারির জলের দরকার হয়েছে। দেখেন কুয়োয় একটুও জল নেই। উনি রীতিমতো হতবম্ব। ওদিকে নিচে জলস্রোত দেখা দিয়েছে। বলি কান্দারি দেখলেন গুরু নানক দূরে বাবলা তলে অনুচর সহ বসে রয়েছেন, অর্থাৎ শিষ্যদের নিয়ে। ক্ষিপ্ত বলি পাথরের একখানা চাঙর নিচে গড়িয়ে দেন। দৃশ্যটা থেকে মর্দানা চেঁচিয়ে উঠতেই গুরু নানক শান্তস্বরে জয় নিরাঙ্কার ধ্বনি দিতে বলেন। কাছে আসতেই উনি হাত দিয়ে পাথরটি থামিয়ে দিলেন। হাসান আবদাল জঙ্গল, যার নাম পাঞ্জা সাহেব, গুরু নানকের হাতের ছাপ আজও লেগে আছে। গল্পটা শুনতে বেশ ভালো লাগছিল, কিন্তু পাথরের চাঙর থামিয়ে দেওয়ার ব্যাপারটি মেজাজ বিগড়ে দিল। এ কি আদৌ সম্ভব? প্রশ্ন কিন্তু পাথরের চাঙর গড়িয়ে দেওয়াটা কিভাবে, সেটাও প্রশ্ন আসতে পারে। গুরু নানকের হাতের ছাপ ওতে লেগে আছে, সেটাও প্রশ্ন আসতে পারে। গল্পটি শুনতে বেশ লাগছিল, কোন গল্পটি সেটাও আসতে পারে। ওতে কিনা আজও হাতের ছাপ লেগে আছে, বিশ্বাস হলো না। মনে হয় পরে কেউ খোদাই করে দিয়েছে। মার সঙ্গে তর্ক শুরু করি। পাথরের তল থেকে জল বেরিয়ে আসার ব্যাপারটি মেনে নেওয়া যেতে পারে, বৈজ্ঞানিক পদ্ধতিতে জলের উৎস আবিষ্কার করা যেতে পারে, কিন্তু পাহাড় থেকে গড়িয়ে আসা চাঙর হাত দিয়ে থামিয়ে দেওয়া কিছুতেই বিশ্বাস হয় না। মুখের ভঙ্গিতে মনের ভাবটা ফুটে ওঠায় মা চুপ করে গেলেন।
গড়িয়ে পড়া পাথর কিভাবে থামবে, গল্পটা মনে পড়লেই হাসি পেত, এটা দিয়ে প্রশ্ন পড়ে। গল্পটি মনে পড়লে হাসি পেত, কোন গল্প মনে পড়লে কেন হাসি পেত, গল্পের বর্ণনা করো। গল্পটা বারুদে এক গুরুদ্বারে শুনেছি, প্রশ্ন এটা দিয়ে আসতে পারে, কোন গল্প। কিন্তু এই ব্যাপারটা সবসময় মাথা ঝাঁকিয়েছে, এটা অসম্ভব। গল্পটি আমাদের স্কুলে শোনানো হলো, পাথরের ব্যাপারটি নিয়ে মাস্টারমশাইয়ের সঙ্গে তর্ক করলাম, যারা পারে তাদের পক্ষে মোটেই অসম্ভব না বলে উনি আমাকে চুপ করিয়ে দিলেন। তবু বিশ্বাস হলো না পাথরের চাঙর কেউ থামাতে পারে। আমায় চেঁচিয়ে উঠতে ইচ্ছা করত। কিছুক্ষণ পর শুনলাম পাঞ্জা সাহেবে শাঁখা হয়েছে। সেকেন্ড যে পর্ব এই গল্পের, সেকেন্ড যে ধাপ, শাঁখা কেন্দ্র করে এবং বিপ্লবীদের যে নির্বাচিত অত্যাচার, সেই অত্যাচারকে থামানোর জন্য সাধারণ মানুষের যে নিবেদিত প্রাণ, সেটার পর্ব এই গল্পের দ্বিতীয় পার্টটি দ্বিতীয় ক্লাসের আলোচনা করব। আপাতত এই পর্যন্ত তোমাদের জন্য রইল। ধন্যবাদ সবাইকে।